আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের শঙ্কা নিয়ে মধ্যপ্রাচ্য যখন থমথমে, তখন গাজায় দখলদার সেনাদের বিরুদ্ধে আরও তীব্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিরোধ যোদ্ধারা। থেমে নেই হিজবুল্লাহর হামলা। ইরান সাফ বলেছে, লেবাননে সামরিক আগ্রাসন হলে ইরান এবং মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। বেশ কয়েকজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, উত্তর ফ্রন্টে সর্বাত্মক যুদ্ধ এড়াতে হামাসকে গাজার ক্ষমতায় রেখে হলেও যুদ্ধবিরতিতে আসা প্রয়োজন। এই পরিস্থিতিতে ইসরায়েলে আবার আঘাত এনেছেন ইয়েমেন এবং ইরাকের যোদ্ধারা। ফরেন পলিসি লিখেছে, হুথিদের বিশাল অস্ত্রভাণ্ডারের কাছে মধ্যপ্রাচ্যে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজা যুদ্ধের ২৭০তম দিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের আল কাসাম ব্রিগেডস উত্তর পূর্ব গাজার আল সুজাইয়া এলাকায় একটি বাড়িতে অবস্থান করা ১৪ সদস্যের একটি ইসরায়েলি সেনা দলের ওপর টিবিজি শেল নিক্ষেপ করে। এতে নিশ্চিতভাবে বেশ কয়েকজন সেনা নিহত এবং আহত হন। একই এলাকায় আল ইয়াসিন 105 শেল ব্যবহার করে একটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক এবং একটি নামার আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিসিকে আঘাত করেন তারা। রাফায় তাল আল সুলতান সিমেট্রির পাশে কাসামের যোদ্ধারা ইসরায়েলি সেনা সমাবেশ এবং কয়েকটি সামরিক যানবাহনে মর্টার হামলা চালান। কাসামের সামরিক মিডিয়া মঙ্গলবার আল সুজাইয়াতে তাদের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হবার ফুটেজ প্রকাশ করে। নেজারিমে মর্টার শেল এবং রাজুম মিসাইল হামলার ফুটেজও প্রকাশ করেন তারা। অন্য একটি ভিডিওতে হামাসের যোদ্ধাদের একটি দুঃসাহসিক অভিযানের দৃশ্য দেখা গেছে। দুই প্রতিরোধ যোদ্ধা একটি মার্কাবা ট্যাঙ্কে এক্সপ্লোসিভ স্থাপন করে এসে এর বিস্ফোরণ ঘটান তারা। এতে ট্যাঙ্কটি ধ্বংস হয়। কাসামের পাশাপাশি মঙ্গলবার তীব্র যুদ্ধে অবতীর্ণ হন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা। তারা আল সুজাইয়ার একটি ভবনে অবস্থান নেওয়া ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যদের ওপর টিবিজি শেল নিক্ষেপ করেন। এতে নিশ্চিতভাবে কয়েকজন সেনা নিহত এবং আহত হন। একই এলাকায় আল সালেম মসজিদের পাশে একটি ইসরায়েলি সামরিক যানে তাকিব বোমার বিস্ফোরণ ঘটান তারা। সুজাইয়ার আরও কয়েকটি স্থানে দখলদারদের ওপর হামলা করেন কুদসের যোদ্ধারা। রাফায়ও তারা দখলদার সেনা এবং তাদের গাড়িগুলোর ওপর মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করেন। এদিকে আল আকসা মর্টার্স ব্রিগেডসের মিলিটারি মিডিয়া ইসরায়েলের রেইম সামরিক ঘাঁটি এবং মেফাল সিম বিমান ঘাঁটিতে এক ঝাঁক মিসাইল নিক্ষেপের ফুটেজ প্রকাশ করে। তাদের আরেকটি ফুটেজে নেজারিমে ইসরায়েলি বাহিনীর ওপর বিপুল পরিমাণ রকেট ও মর্টার হামলার দৃশ্য দেখা যায়। এতে কয়েকজন সেনা নিহত হন বলে জানিয়েছে আল আকসা। হতাহতদের সরিয়ে নিতে সেখানে হেলিকপ্টার অবতরণ করে বলেও জানান তারা। এছাড়া গত ২৪ ঘণ্টায় দখলদারদের বিরুদ্ধে ১৩টি অভিযান পরিচালনার কথা জানিয়েছে গ্রুপটি। এদিন আল মুজাহিদিন ব্রিগেডসও নেজারিমে ইসরায়েলি নিয়ন্ত্রণ কেন্দ্রে বেশ কিছু 107mm রকেট নিক্ষেপ করে। যৌথ অভিযানও পরিচালনা করে আল কাসাম এবং আল কুদস ব্রিগেডস। সুজাইয়ায় এই ধরনের একটি অভিযানে একেবারে কাছাকাছি অবস্থান থেকে দুই ইসরায়েলি সেনাকে নির্মূল করতে সক্ষম হন তারা। আরেকটি জটিল অভিযানে সুজাইয়ার একটি ভবনে অবস্থান নেওয়া সেনাদের ওপর যৌথভাবে টিবিজি শেলের মাধ্যমে আঘাত করা হয়। এরপর উদ্ধারকারী সেনা দল এলে যোদ্ধারা তাদের ওপর ইয়াসিন শেল নিক্ষেপ করেন। তাকিব ও শাওয়াজ বোমার মাধ্যমে তাদের দুটি গাড়িকে উড়িয়ে দেওয়া হয়। সুজাইয়ায় আল কাসামের সঙ্গে যৌথ অভিযানে দখলদার সেনা দলের ওপর বিপুল শর্ট রেঞ্জ মিসাইল নিক্ষেপ করে আল মুজাহিদিন ব্রিগেডস। এদিকে নিহত সেনা সংখ্যা প্রকাশে কঠোর বিধিনিষেধের মধ্যে ইসরায়েলি মিডিয়া মঙ্গলবার গাজায় তাদের আরও দুই সেনা কর্মকর্তা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। নিহতদের একজন ফার্স্ট ক্লাস রিজার্ভ সার্জেন্ট এবং অন্যজন রিজার্ভ মেজর। ৫ সেনা গুরুতর আহত হন বলেও স্বীকার করেছে সংবাদ মাধ্যমগুলো। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও দখলদার বাহিনীর ওপর প্রচণ্ড হামলা হয়েছে। তুলকারেমের নূর শামস ক্যাম্পে অভিযান পরিচালনার সময় ইসরায়েলি সেনাদের একটি এপিসিতে হামলা করেন প্রতিরোধ যোদ্ধারা। এতে এক সেনা নিহত এবং আরেকজন আহত হওয়ার কথা স্বীকার করেছে আইডিএফ। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণে এক রিজার্ভ সার্জেন্ট নিহত হন বলে জানায় ইসরায়েলি মিডিয়া।
কয়েকশো কেজি বিস্ফোরক দ্রব্য দিয়ে নিজস্ব প্রযুক্তিতে প্রতিরোধ যোদ্ধারা এই আইইডি তৈরি করেন। ইসরায়েলি এপিসি এগোতে থাকলে আগে থেকে পুঁতে রাখা ডিভাইসটির বিস্ফোরণ ঘটানো হয় বলে খবরে উল্লেখ করা হয়। এদিকে মঙ্গলবার নাবলুসের বুরিন এবং কফর কালিরে অবস্থিত হারব্রাচা বসতির কাছে এক অবৈধ বসতি স্থাপনকারীকে গুলি করেন প্রতিরোধ যোদ্ধারা। এক স্নাইপার ওই ইহুদি বসতি স্থাপনকারীর বুকে গুলি করেন বলে উল্লেখ করে ইসরায়েলি মিডিয়া। পশ্চিম তীরের বিভিন্ন স্থানে দখলদার সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড লড়াই হয়েছে বলে খবর দিয়েছে আল মায়াদিন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডাররা। দৈনিকটি বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েলি জেনারেলরা প্রয়োজনে আপাতত হামাসকে গাজার ক্ষমতায় রেখে হলেও যুদ্ধবিরতি চান। তারা মনে করছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে যেতে হলে গাজায় ৯ মাসের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে প্রস্তুতি নেওয়ার জন্য তাদের সময় ও সুযোগের প্রয়োজন হবে। একসঙ্গে দুটি ফ্রন্টে লড়াই করার অবস্থা ইসরায়েলি সেনাবাহিনীর নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা মার্কিন দৈনিককে বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা তৈরি হবে এবং সেই ক্ষেত্রে সর্বাগ্রাসী যুদ্ধ থেকে রক্ষা পাওয়া যাবে। হিজবুল্লাহ গত বছরের ৮ অক্টোবর থেকে বলে আসছে, গাজায় গণহত্যা বন্ধ হলেই কেবল ইসরায়েলের উত্তর সীমান্তে তাদের হামলা বন্ধ হবে। ইসরায়েলি জেনারেলরা মনে করছেন, গাজায় এখনও আটক ১২০ জনের মতো ইসরায়েলি পণবন্দির মুক্তির সর্বোত্তম উপায় হামাসের সঙ্গে চুক্তি করা। কারণ তারা ৯ মাস যুদ্ধ করে গাজার প্রায় পুরো এলাকা দখল করেও পণবন্দীদের কোনো খোঁজ পাননি, এমনকি গাজায় হামাসের শীর্ষ নেতারা কোথায় আছেন তারও কোনো কুলকিনারা তারা করতে পারেননি। ইরানের মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলকে হুঁশিয়ার করে ইরান বলেছে, লেবাননে সামরিক আগ্রাসন হলে ইরান সহ পশ্চিম এশিয়ার সব প্রতিরোধ সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খাররাজি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ অক্ষ তাদের সর্বশক্তি নিয়োগ করবে। তবে ইরান আঞ্চলিক যুদ্ধে মোটেও ইচ্ছুক নয় উল্লেখ করে খাররাজি খ্যাপাটে ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান হিজবুল্লাহর সমর্থনে সরাসরি এগিয়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে খাররাজি বলেন, সেক্ষেত্রে লেবাননের সব নাগরিক, সবগুলো আরব দেশ এবং প্রতিরোধ অক্ষ ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন দেবে। তিনি আরও বলেন, তখন গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে এবং ইরান সহ প্রতিটি দেশের সেই যুদ্ধে জড়িয়ে পড়ার ক্ষেত্র তৈরি হবে। খাররাজি স্পষ্ট করে বলেন, আর তখন আমাদের সামনে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজিথিওডোসিও বলেছেন, তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া হবে না। মঙ্গলবার লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাদি আলমের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান নিশ্চিত করছি, লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সাইপ্রাসের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘাতের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানিয়েছেন, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে এক যৌথ অভিযানে ইসরায়েলের হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালিয়েছেন তারা। সারি জানান, এই সফল অভিযানে কয়েকটি ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়। ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইরাকি যোদ্ধাদের সঙ্গে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্প্রতি লোহিত আরব ও ভূমধ্য সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন হুথিরা। সোমবার তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের 4টি জাহাজে সরাসরি আঘাত হানার কথা জানান। যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ম্যাগাজিন লিখেছে, হুথিদের মোকাবেলা করে লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী ও তার মিত্ররা ব্যর্থ হয়েছে। ম্যাগাজিনটি লিখেছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নৌ জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে হুথিদের বিশাল অস্ত্র ভাণ্ডার।
পর্যাপ্ত গোলাবারুদের অভাবে মার্কিন জোট ইয়েমেনের কাছে বড় ধরনের মার খাচ্ছে। হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইঙ্গো মার্কিন নৌজোট এবং তাদের ইউরোপীয় মিত্রদের বিশাল ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ফরেন পলিসি লিখেছে, মার্কিন নৌবাহিনী এবং তার মিত্ররা লোহিত সাগরে কয়েক মাস ধরে ব্যাপক নৌ অভিযান চালিয়েছে, কিন্তু লোহিত সাগরকে সুরক্ষিত করতে তো পারেইনি, বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামরিক বিশেষজ্ঞদের বরাতে ম্যাগাজিনটি লিখেছে, হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী তাদের আশ্চর্যজনক ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তারা ব্যাপক সক্রিয়। একই সঙ্গে তাদের কাছে একটি বড় অস্ত্রাগার রয়েছে, যা পশ্চিমা নৌজোটের জন্য একটি সমস্যা সৃষ্টি করছে। এদিকে মার্কিন ওয়েবসাইট বিজনেস ইনসাইডার হুথিদের মানববিহীন নৌযান বা ড্রোন বোটের বিপুল ক্ষমতার কথা স্বীকার করে লিখেছে, এগুলোর মধ্যে কিছু যান সত্যি অসাধারণ ও অনন্য। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাদের নির্দেশের পর গাজার খান ইউনিসের বাড়ি ছেড়ে সেফ জোনে আশ্রয় নেওয়া এক পরিবারের ওপর বিমান হামলা হয়েছে। এতে পরিবারের 9 সদস্য সহ 12 জন নিহত হয়। জাতিসংঘ বলেছে, খান ইউনিসের পার্শ্ববর্তী এলাকা ছাড়তে ইসরায়েলি নির্দেশের কারণে অন্তত 2.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হিসেবে গাজায় মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 19 লাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন মঙ্গলবার বলেছেন, খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল থেকে শত শত রোগী চলে যাবার পর সেখানে মাত্র 3 জন রোগী অবশিষ্ট আছেন। হামলার আওতা থেকে হাসপাতালকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সংখ্যা ছড়িয়ে পড়েছে অধিকৃত পশ্চিম তীরেও। মঙ্গলবার নূর শামস শরণার্থী শিবিরে বিমান হামলায় 4 জন নিহত হয়েছেন। গত 24 ঘণ্টায় সেখানে মোট 6 ফিলিস্তিনি নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর মঙ্গলবার পর্যন্ত অন্তত 37,925 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ শিশু ও নারী। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এই পর্যন্ত গাজায় 8,570 শিক্ষার্থী নিহত হন। পশ্চিম তীরে নিহত শিক্ষার্থীর সংখ্যা 100। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।